আসসালামু আলাইকুম। আমরা আজকে গত ৩ ভিডিওর আলোকে ১০টা সিকিউ সলভ করব দ্বিতীয় অধ্যায়ের। এই ভিডিওটা অনেকটা কনফিডেন্স বুস্টার, পাশাপাশি তোমাকে দেখাবো কিভাবে গত ভিডিওগুলো এনাফ ছিল তোমার জন্য। আমি তোমাদের ২০২২ সাল থেকে কিছু প্রশ্ন সলভ করাবো। কেন? যাতে তুমি ২০২৫ থেকে ২০২৩ নিজেই সলভ করতে পারো। এতে লাভ কি? তোমার কনসেপ্ট বিল্ড হলো ৩টা ভিডিও দিয়ে, দেন ১০টা সিকিউ দেখে তোমার সিকিউ সলভিং অ্যাপ্রোচ শেখা হলো। ফাইনালি নিজে থেকে রিসেন্ট কিছু সিকিউ সলভ করলে তুমি অনেক কনফিডেন্স পাবা পরীক্ষায় বসার জন্য, অর্থাৎ নিজের প্র্যাকটিসটাও হলো। তো চলো শুরু করি। আমাদের প্রথম সিকিউটা হচ্ছে ৩টা পাত্র দেওয়া আছে। ৩টা পাত্রে একটাই আছে কার্বন ডাই অক্সাইড, একটাই আছে নাইট্রোজেন, একটাই আছে সালফার ডাই অক্সাইড। এখন আমাদের ক নাম্বারে বলছে হাইড্রোকার্বন কাকে বলে, এইটা 11 অধ্যায়ের। খ নাম্বারে বলছে নিশাদলকে ঊর্ধ্বপাতিত বস্তু বলা হয় কেন। এটা যখন আমি তোমাকে ঊর্ধ্বপাতন পড়িয়েছি তখন দেখিয়েছি যে কিভাবে এই নিশাদল একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। তুমি এটা কিভাবে লিখবা? খ নাম্বার দিয়ে শুরুতে তুমি এখানে সংজ্ঞা লিখবা, দেন তুমি নিশাদলের সাথে সংজ্ঞার যে মিল সেটা লিখবা, দেন বলবা যে অর্থাৎ নিশাদল একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। এটা তুমি 2 প্যারায় লিখবা, তাহলে তোমাকে পূর্ণ নম্বর দেওয়া হবে। আমাদের গ নাম্বার হচ্ছে খ বেলুনে রক্ষিত গ্যাসের বন্ধনজোড় ইলেকট্রন সংখ্যা ডায়াগ্রাম এঁকে নির্ণয় করো। এই যে এটা আছে এইটা এই চ্যাপ্টারের না, এটা পঞ্চম চ্যাপ্টারের। তো আমরা যখন পঞ্চম চ্যাপ্টার পড়ব তখন এটা শিখব। ঘ নাম্বারে বলছে উদ্দীপকের ক, খ এবং গ বেলুনের গ্যাসসমূহে ব্যাপন হারের অধক্রম অনুসারে সাজাও। অধক্রম মানে বড় থেকে ছোট, বড় থেকে ছোট। এটা তুমি কিভাবে লিখবা এটাও তোমাকে আমি শিখাইছি, ব্যাপনের পোস্টমর্টেম ভিডিওতে দেখাইছি। এছাড়া কিভাবে লিখব সিরিজেও এটা আছে। তুমি কি করবা? গ নাম্বার দিবা, সংজ্ঞা লিখবা শুরুতে, দেন আণবিক ভর লিখবা, আমি তোমাকে খুবই সংক্ষেপে দেখাচ্ছি, দেন নিয়ম লিখবা। যেহেতু এখানে 3টা গ্যাস বলছে, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, তাই এখানে তোমার এক্সট্রা করে গ্রাহামের ব্যাপন সূত্র অ্যাপ্লাই না করলেও চলবে। এটা ঘ নাম্বারে, মূলত গ নয় ঘ। তো আমরা প্রথম সিকিউটা দেখে ফেললাম, আমরা দ্বিতীয় সিকিউতে যাব। 2 নাম্বার সিকিউতে 3টা জার দিছে। প্রথম জারে আছে অ্যামোনিয়া, দ্বিতীয় জারে আছে ইথেন, তৃতীয় জারে আছে KMnO4। প্রথম প্রশ্ন ক নাম্বারে অ্যালকোহল কাকে বলে, এটা এই চ্যাপ্টারের না, এটা এই চ্যাপ্টারের না। ফসল উৎপাদনে রাসায়নিক সারের প্রভাব, এটা প্রথম অধ্যায়ের, এই চ্যাপ্টারের না। কোন জারের গ্যাসটি আগে ছড়িয়ে পড়বে? তুমি দেখো জার সি যেটা আছে সেখানে আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তবে এটা কঠিন, এটা কিন্তু গ্যাস না। এখানে বলছে কোন গ্যাসটি আগে ছড়িয়ে পড়বে, তার মানে এখানে গ্যাস হচ্ছে অ্যামোনিয়া একটা, ইথেন একটা। অ্যামোনিয়া এবং ইথেনের মধ্যে এই NH3 আর ইথেনের সংকেত তুমি আপাতত মাথায় রাখো C2H6। এটা যখন তুমি 11 অধ্যায় পড়বা তখন এটা শিখে যাবা যে এই সংকেতটা কিভাবে লিখে। তো এদের মধ্যে কার ব্যাপন হার বেশি সেটাই হচ্ছে তোমাকে এখানে জিজ্ঞাসা করছে। এই জিনিসটা তো তোমাকে আমি কিভাবে লিখবো সিরিজে দেখাইছি। প্রথমে সংজ্ঞা দেখো, গ নাম্বার দিবা, দিয়ে সংজ্ঞা লিখবা শুরুতে, দেন আণবিক ভর লিখবা, বের করে দেখাবা, দেন তুমি নিয়ম লিখবা, দেন গ্রাহামের ব্যাপন সূত্র লিখবা, শেষে দেখাবা আর অফ NH3 গ্রেটার দেন আর অফ C2H6। আমরা যদি ঘ নাম্বারে যাই সেখানে বলছে সি জারের পদার্থটি কঠিন, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে কঠিন, কিন্তু এর ব্যাপন সম্ভব। আমরা জানি কঠিন পদার্থের ব্যাপন সম্ভব। তো আমরা যদি এই কোশ্চেনটা সলভ করি তাহলে ঘ নাম্বারে দেখো সি জার KMnO4 কঠিন অবস্থায় আছে কিন্তু এর ব্যাপন সম্ভব। আমি তোমাকে ব্যাপন যখন পড়াইছিলাম এটা আমি দেখাইছিলাম
যে KMnO4 কীভাবে গরম পানিতে দিলে দ্রুত ব্যাপিত হয় গরম পানিতে, এবং ঠান্ডা পানিতে এটা তুলনামূলক ধীরে ব্যাপিত হয়, ধীরে। এই জিনিসটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। এছাড়া কঠিন পদার্থের যে ব্যাপন হয় সেই জিনিসটাও ব্যাখ্যা করতে হবে। এই দুইটা জিনিসই তোমাকে এখানে ব্যাখ্যা করে দিতে হবে। এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট কঠিন পদার্থ হওয়ার জন্য ব্যাপন হওয়া যে সম্ভব, যদিও এটা কঠিন পদার্থ তারপরেও যে ব্যাপন হবে সেই জিনিসটা তোমাকে এখানে ব্যাখ্যা করে দিতে হবে। একটু প্যারা প্যারা করে লিখবা, তাহলে দেখা যাবে স্যার 4-এর মধ্যে 4ই দিবে। আমরা যদি নেক্সট সৃজনশীলে যাই, তাহলে এটা যশোর এবং কুমিল্লা বোর্ডে 2022 সালে এসেছিল। কি বলছে দেখো, যে দুইটা ডায়াগ্রাম দিছে, একটা দৃশ্যপট 1, একটা দৃশ্যপট 2। প্রথমে বলছে ক নাম্বারে পাতন কাকে বলে। এই জিনিসটা আমি তোমাকে পাতন বুঝাইছিও এবং কাকে বলে সেটাও দেখাইছি। সো ক নাম্বারে পাতন কাকে বলে এটা তুমি লিখে ফেলবা। খ নাম্বারে দেখো, নিশাদল একটি ঊর্ধ্বপাতিত পদার্থ, ব্যাখ্যা করো। এটা কিন্তু আমরা আগেও পেয়েছি, আবার পেলাম, অর্থাৎ এটার ইম্পর্টেন্স দেখো অনেক বেশি। এই টাইপ কোশ্চেন খ নাম্বারে খুব দিচ্ছে। তো এই জিনিসটা তুমি ভালো করে শিখে ফেলবা কিভাবে লিখতে হয়, খুবই ইম্পর্টেন্ট এটা। গ নাম্বারে যেটা, এটা হচ্ছে তৃতীয় চ্যাপ্টারের। সো এটা যেহেতু এই চ্যাপ্টারের না, আমরা যখন তৃতীয় চ্যাপ্টার পড়ব তখন এইটা খুব ভালো মতো শিখব। এটার 3টা টাইপ হয়, এই 3টা টাইপই আমরা খুবই ভালো করে শিখব। এই 3টা টাইপের মধ্যে থেকেই খুব বেশি পরিমাণে কোশ্চেন দিয়ে থাকবে। ঘ নাম্বারে বলছে উদ্দীপকের পদার্থটির শীতলীকরণ বক্ররেখা কেমন হবে। দেখো এটা কি তাপ প্রদান না, তাপ প্রদান বক্ররেখা। এখান থেকে শীতলীকরণ বক্ররেখা চাইছে, তাই আমার বক্ররেখাটা অনেকটা এরকম হবে। আমি যদি রাফলি দেখাই, এরকম আসবে, এরকম, 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 এরকম। এভাবে তুমি এখানে এদিকে থাকবে সময়, এদিকে থাকবে তাপমাত্রা। অবশ্যই অবশ্যই তাপমাত্রা এখানে তুমি মার্ক করে দিবা। বিশেষ করে এই যে গলনাঙ্ক রেখা এবং স্ফুটনাঙ্ক রেখায় যেন ঠিকঠাক মতো তাপমাত্রা লিখতে পারো। লিখে তোমাকে যে আমি শিখাইছিলাম কিভাবে ব্যাখ্যা করতে হয় 1-2 পয়েন্ট দিয়ে, সেভাবে লিখে দিবা। আর কিভাবে লিখতে হবে সেটা তো আমিও তোমাকে অবশ্যই ওই কিভাবে লিখবো সিরিজ সেখানেও দেখাইছি। আবার গ্রাফ নিয়ে যা যা লাগবে সেখানে যে ভিডিও আছে সেখানেও আমি কিন্তু তোমাকে দেখাইছি। সো আশা করি এটাতে তুমি কিভাবে 4-এ 4 পায় খুব ভালো মতোই এখন আয়ত্তে আছে। আমরা যদি নেক্সট সৃজনশীলে যাই, তাহলে এখানে দেখো দুইটা বিকার আছে। 1 নং বিকারে আছে বরফ এবং 2 নং বিকারে আছে ন্যাপথেলিন। বলছে ভারী ধাতু কাকে বলে, এটা এই চ্যাপ্টারের না, সো এটা আমরা পরে পড়ব। খ নাম্বারেও যেটা বলছে এটাও এই চ্যাপ্টারের না, তাই এটাও আমরা পরে পড়ব। গ নাম্বারে বলছে উদ্দীপকের 1 নং বিকারকের তাপীয় বক্ররেখার কয়টি অনুভূমিক রেখা পাওয়া যাবে। আমি যখন তোমাকে গ্রাফ নিয়ে যাবতীয় পড়াইছিলাম তখন তোমাকে আমি দেখাইছিলাম যে এই যে কয়টি অনুভূমিক রেখা পাওয়া যাবে এই টাইপ কোশ্চেন দিয়ে থাকে। দেখো বোর্ডে অলরেডি চলে আসছে। এটা তুমি কিভাবে লিখবা, গ নাম্বার দিবা, দিয়ে অবশ্যই চিত্রটা আঁকাবা। যেহেতু তাপীয় বক্ররেখা বলছে তার মানে অবশ্যই তোমাকে তাপ প্রদান রেখা আঁকাতে হবে, অর্থাৎ এরকম হবে। এভাবে আঁকানোর পরে এদিকে থাকবে সময়, এদিকে থাকবে তাপমাত্রা, এবং এটা সম্পূর্ণ ব্যাখ্যা করে দিবা ঠিক আমি যেভাবে তোমাকে ব্যাখ্যা করা শিখিয়েছি ঠিক ওইভাবে। নট এক প্যারায় তোমাকে এখানে পয়েন্ট পয়েন্ট করে দিবা তুমি। দেওয়ার পরে শেষে যে সামারিটা হবে, আমি তোমাকে যে কিভাবে লিখবো সেখানে শিখিয়েছি, সেই সামারিতে তুমি যে 2টা রেখা হবে, 2টা অনুভূমিক রেখা হবে, সেইটা নিয়ে একটু বর্ণনা করে দিবা। তাহলে ইনশাল্লাহ 3-এ 3 দিয়ে দিবে। আশা করি এটা কিভাবে লিখবা তুমি অলরেডি বুঝে গেছো। আমরা যদি ঘ নাম্বারে যাই তাহলে দেখব উদ্দীপকের 2 নং বিকারের তাপীয় বক্ররেখা 1 নং এর অনুরূপ হবে কিনা। আমি তোমাকে এটা সরাসরি পড়িয়েছি কিভাবে লিখব সিরিজে, বা গ্রাফ নিয়ে যাবতীয় 2টা ভিডিওতেই আমি সরাসরি দেখিয়েছি এটা কিভাবে লিখবা। দেখো 1 নংয়ে আছে বরফ, অর্থাৎ এর লেখচিত্র হবে এরকম, 2টা অনুভূমিক রেখা থাকবে। 2 নংয়ে আছে ন্যাপথ্যালিন, অর্থাৎ এখানে অনুভূমিক রেখা থাকবে একটা। অ্যান্ড তুমি এটা ব্যাখ্যা করবা করে 2টার যে পার্থক্য মধ্যে দাগ টেনে
বরফের ক্ষেত্রে কেমন, বরফের ক্ষেত্রে সামারি লিখবা। দেন হচ্ছে ন্যাপথ্যালিনের ক্ষেত্রে কেমন, ন্যাপথ্যালিনের এখানে দিয়ে সামারি লিখবা, দিয়ে শেষে লিখে দিবা অর্থাৎ অনুরূপ হবে না। এটা যদি তুমি কিভাবে লিখবো সিরিজের ওই ভিডিওটা দেখো, অথবা আমাদের 3টা ভিডিওর 3 নম্বর ভিডিও দেখো, তাহলে তুমি কিভাবে লিখবা একদমই পানি ভাত হয়ে যাবে তোমার কাছে। আমরা যদি 5 নাম্বার সিকিউতে যাই, তাহলে দেখো এখানে বলা আছে পাত্র 1 এবং 2টা বেলুন দেওয়া আছে। পাত্র 1-এ বলছে সালফারের গলনাঙ্ক 115 ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক 444 ডিগ্রি সেলসিয়াস। ক নম্বরে বলছে রসায়ন কাকে বলে, এটা প্রথম অধ্যায়ের, তাই আমরা যখন প্রথম অধ্যায় পড়ব তখন এটা খুব ভালো মতো শিখব। খ নম্বরে বলছে পরিবর্তনশীল যোজনী বলতে কি বোঝো, এটা পঞ্চম অধ্যায়ের, তাই আমরা যখন পঞ্চম অধ্যায় পড়ব তখন এটা খুব ভালো মতো শিখব। গ নম্বরে বলছে 1 নং পাত্রের পদার্থটির উপর তাপ প্রদানের লেখচিত্র বর্ণনা করো। আমি যখন তোমাকে এই তাপ প্রদান লেখচিত্র দেখাইছিলাম, তখন দেখাইছিলাম যে বরফ বাদেও সালফার, ইউরিয়া সহ বিভিন্ন কিছু থাকতে পারে। যদি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দিয়ে দেয়, দুইটাই যদি থাকে, তাহলে রেখাটা সেই বরফের মতোই হবে, অর্থাৎ 2টা অনুভূমিক রেখা থাকবে। কিন্তু এই গলনাঙ্ক রেখার এখানে তাপমাত্রা তোমাকে রাখতে হবে অবশ্যই 115 ডিগ্রি সেলসিয়াস, এবং স্ফুটনাঙ্কের জায়গায় তাপমাত্রা রাখতে হবে 444 ডিগ্রি সেলসিয়াস। এভাবে তুমি এদিকে সময় দিবা, এদিকে তাপমাত্রা দিবা, দেওয়ার পরে ব্যাখ্যা লিখবা সুন্দর করে পয়েন্ট করে করে, যেভাবে আমি তোমাকে শিখিয়েছি ওইভাবেই লিখবা। লেখার পরে সামারি লিখে দিবা, অর্থাৎ পার্থক্য শুধু এখানে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কটা ভিন্ন লিখতে হচ্ছে, তাছাড়া বরফের মতোই, বরফের মতোই। এটা যদি তুমি আমাদের 3য় ভিডিও দেখে থাকো এই অধ্যায়ের, তাহলে একদমই ইজি হওয়ার কথা। ঘ নম্বরে বলছে 1 নং এবং 2 নং বেলুনের কোন গ্যাসের ব্যাপন হার বেশি। 1 নং বেলুনে আছে H2S, 2 নং বেলুনে আছে NH3। এই দুইটার ব্যাপন হারের তুলনা করতে বলছে। এটা যদি তুমি আমাদের ব্যাপনের পোস্টমর্টেম ভিডিও দেখো, একদমই ইজি, কিভাবে লিখবা তুমি খুব ভালো মতোই জানো। আর যদি আমি এখানে অ্যান্সার বলি, তাহলে অবশ্যই আর অফ অ্যামোনিয়া হবে আর অফ H2S, অর্থাৎ অ্যামোনিয়া এর ব্যাপন হার বেশি হবে। এখানে যেহেতু 2টা গ্যাস আছে, তাই তুমি এখানে গ্রাহামের ব্যাপন সূত্র অবশ্যই ব্যবহার করবা, তাহলে দেখবা। আর যেহেতু ঘ নাম্বারে বুঝতেইছো 4 মার্কের জন্য 4-এ 4 পেতে হলে এক্সট্রা কিছু তো করতেই হবে, তাই গ্রাহামের ব্যাপন সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমরা যদি নেক্সট সিকিউতে যাই, তাহলে দেখো এটা ময়মনসিংহ বোর্ডে আসছে। এখানেও দেখো বলছে ক নম্বরে পাতন কাকে বলে, আবার দিছে দেখছো। আবার দেখো খ নম্বরে নিষাদল একটি ঊর্ধ্বপাতিত পদার্থ, ব্যাখ্যা করো। কতটা ইম্পর্টেন্ট এটা, বারবার দিচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ ব্যাখ্যা করো। আবার গ নম্বরে উদ্দীপকের এই ইলেকট্রনটির গতিবেগ নির্ণয় করো, অর্থাৎ এই ইলেকট্রনটির গতিবেগ নির্ণয় করতে বলছে। এটা 3য় অধ্যায়ের, এবং ওই যে 3টা টাইপ যে আছে তোমাকে বললাম যখন পড়াবো শিখাবো, সেই 3টা টাইপের আন্ডারের এই প্রশ্ন এটা। ঘ নম্বরে বলছে উদ্দীপকের বেলুনদ্বয়, অর্থাৎ বেলুনের মধ্যে আছে ইথেন এবং ইথিন, দুইটাই গ্যাস। বেলুনদ্বয় একই সাথে সমছিদ্র করলে কোন বেলুনটি প্রথমে বিস্ফোরিত হবে, অর্থাৎ এখানে ইথেন ও ইথিনের মধ্যে কার ব্যাপন হার বেশি, সেই জিনিসটাই জিজ্ঞাসা করেছে তোমাকে। তুমি 11 অধ্যায় যখন পড়বা, তখন এটা তোমার কাছে খুবই ক্লিয়ার হবে যে ইথেনের সংকেত C2H6 এবং ইথিনের সংকেত C2H4, এদের মধ্যে কার ব্যাপন হার বেশি সেটা তোমাকে লিখতে হবে। কিভাবে লিখবা, ওই যে ঘ নাম্বার দিয়ে সংজ্ঞা লিখবা শুরুতে, ব্যাপন কাকে বলে, দেন ইথেন এবং ইথিনের আণবিক ভর বের করে দেখাবা, আণবিক ভর। তারপরে তুমি নিয়ম লিখবা যে আণবিক ভর কম হলে ব্যাপন হার বেশি, আণবিক ভর বেশি হলে ব্যাপন হার কম। তাই যেহেতু ইথেনের আণবিক ভর বেশি, তাই এর ব্যাপন হার কম। তারপরে তুমি এখানে গ্রাহামের সূত্র অ্যাপ্লাই করবা, করে দেখাবা যে ইথেনের আণবিক ভর কম। এভাবে তুমি ঘ নাম্বার লিখলে 4-এ 4ই পাবা।
আমরা যদি নেক্সট সৃজনশীলে যাই, এটা রাজশাহী বোর্ড 2020-এ আসছে। দেখো আমরা যখন সালফার পড়ছিলাম যে সালফারের গলনাঙ্ক 115 ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক 444 ডিগ্রি সেলসিয়াস, এখানে ওইটাই দিছে, শুধু সালফারের পরিবর্তে দিছে এ, গলনাঙ্ক দিছে 45 ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক দিছে 95 ডিগ্রি সেলসিয়াস। ঊর্ধ্বপাতন কাকে বলে? তোমাকে আমি যখন পড়াইছিলাম তখন বলছিলাম যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই সংখ্যাটা বারবার দেয়। সোডিয়াম ক্লোরাইড উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয় কেন? এটা তোমার হলো পরবর্তী চ্যাপ্টারের, পঞ্চম চ্যাপ্টারের এটা। এর তাপীয় বক্ররেখা অঙ্কন করে বর্ণনা দাও। এটা ওই যে বরফের মতনই হবে, শুধু গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কের জায়গায় ভিন্ন তাপমাত্রা বসবে। কেমন হবে? এই যে এরকম হবে। বরফের ক্ষেত্রে এখানে ছিল 0 ডিগ্রি, এখানে ছিল 0 ডিগ্রি, এখানে, আর স্ফুটনাঙ্ক ছিল 100 ডিগ্রি সেলসিয়াস এখানে। কিন্তু এখানে যেহেতু বলে দিছে গলনাঙ্ক 45, তো এখানে আমাকে 45 ডিগ্রি সেলসিয়াসই বসাতে হবে, স্ফুটনাঙ্ক 95 ডিগ্রি সেলসিয়াস বসাতে হবে। মধ্যে আর কিছু তাপমাত্রা বসাই দিবা ইচ্ছা মতো, অর্থাৎ এখানে এই জায়গায় 0 থেকে 45-এর মধ্যে একটা বসাবা, এখানে 45 থেকে 95-এর মধ্যে একটা বসাবা, আর এখানে 95-এর চেয়ে আপ কিছু একটা বসাবা। এদিকে থাকবে সময়, এদিকে লিখবা তাপমাত্রা, দেন এটা সুন্দর করে ব্যাখ্যা করে দিবা। 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, এভাবে দিয়ে দিয়ে সুন্দর করে তুমি ব্যাখ্যা করে দিবা, যেভাবে আমি তোমাকে শিখিয়েছি আমাদের তৃতীয় ভিডিওতে। ঘ নাম্বারে গেলে বলছে উদ্দীপকে উল্লেখিত তাপমাত্রা দুটিতে পদার্থটির অবস্থার পরিবর্তন কণার গতিতত্ত্বের আলোকে বিশ্লেষণ করো। আমি তোমাকে সেই প্রথম ভিডিওতে কণার গতিতত্ত্ব শিখিয়েছি কেমন হচ্ছে। অর্থাৎ এখানে তুমি কি করবা, ওই যে গ নাম্বারে দেখো, গ নাম্বারে যে আমরা চিত্রটা আঁকাইছিলাম, এখানে এরকম 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 হয়েছিল। এটা কি ছিল? গলনাঙ্ক রেখা। এটা ছিল স্ফুটনাঙ্ক রেখা। এই যে এই জায়গায় যে অবস্থার পরিবর্তন হইল, এই যে গলনাঙ্ক রেখায় কি হলো? কঠিন থেকে তরল। আর স্ফুটনাঙ্ক রেখায় তরল থেকে গ্যাস। এই যে অবস্থার যে পরিবর্তন হলো এখানে, এই অবস্থার পরিবর্তনটাই তোমাকে কণার গতিতত্ত্বের আলোকে ব্যাখ্যা করতে হবে। কেমন? যেমন ধরো আমি তাপ দিচ্ছি, তাপ দিলে কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বল কমে যাচ্ছে, আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যাচ্ছে, ফলে সেটা তরলে পরিণত হচ্ছে, কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে। এভাবে অবস্থার পরিবর্তন হচ্ছে এই যে এই পয়েন্টে। আবার এই পয়েন্টে আমি আবার তাপ দিচ্ছি, ধরো তাপ দিচ্ছি, তাপ দেওয়ার ফলে কি হচ্ছে? আন্তঃআণবিক দূরত্ব আরও বেড়ে যাচ্ছে, আন্তঃআণবিক আকর্ষণ বল আরও কমে যাচ্ছে, কারণ কণাগুলো গতিশক্তি লাভ করতেছে, দূরে দূরে ছুটে যাচ্ছে। ফলে দেখা যাচ্ছে তরল থেকে আমি গ্যাস পাচ্ছি। এই যে পুরো ব্যাখ্যাটা হবে, এটাই তুমি সুন্দর করে লিখে দিবা এই ঘ নাম্বারে। এটাই কণার গতিতত্ত্বের আলোকে ব্যাখ্যা, অর্থাৎ আন্তঃআণবিক আকর্ষণ বল এবং আন্তঃআণবিক দূরত্বের মাধ্যমে এই কোশ্চেনটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। আমরা যদি নেক্সট সৃজনশীলে যাই, দেখো কিছু কিছু বিক্রিয়া তোমাকে একটু মুখস্থ রাখতে হবে। যেমন এই 1 নাম্বার বিক্রিয়াটা একটু মুখস্থ রাখবা, 2 নাম্বার বিক্রিয়াটা একটু মুখস্থ রাখবা। দেখা যাবে পরীক্ষায় এগুলো বিক্রিয়ার মধ্যেই ঘোরাফেরা করতেছে। আমি তোমাকে বলে দিব যে এই বিক্রিয়াটা মুখস্থ রাখো একটু, এই বিক্রিয়া মুখস্থ রাখো, এরকম আমি বলে দিব তোমাকে। যেমন 1 নাম্বার বিক্রিয়াটা যদি আমি দেখি, 1 নাম্বার জিঙ্ক প্লাস H2SO4, এটা যদি আমি বিক্রিয়া করাই তাহলে যেটা হবে সেটা জিঙ্ক সালফেট। এই যে সালফেট, এটা জিঙ্কের সাথে চলে যাবে, বাকি থাকে হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা আমি এভাবে লিখে দিব, অর্থাৎ একবারে লিখলে জিঙ্ক প্লাস H2SO4, এখান থেকে জিঙ্ক সালফেট প্লাস H2। আমি যদি 2 নাম্বার বিক্রিয়া তোমাকে দেখাই, এটা কি হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড যে আছে এবং ক্যালসিয়াম অক্সাইড, এখানে এই যে ক্যালসিয়াম আর এই যে ক্লোরিন, এরা মিলে ক্যালসিয়াম
ক্লোরাইড তৈরি করবে, ক্যালসিয়াম ক্লোরাইড। এছাড়া দেখো এখানে এইচ আছে 4টা, অক্সিজেন আছে 1টা, এখানে দেখা যাবে H2O উৎপন্ন হবে এবং বাকি যেটা থাকবে সেটা এখানে অ্যামোনিয়া উৎপন্ন হবে। তাহলে দেখো আমার এ এর জায়গায় থাকতেছে H2 এবং বি এর জায়গায় থাকতেছে অ্যামোনিয়া। অর্থাৎ আমাকে এখানে যে দুইটা গ্যাস আছে এ এবং বি, এ হবে H2 আর বি হবে NH3। এই বিক্রিয়া দুইটা তুমি একটু মনে রাখবা। আমি যদি এখন কোশ্চেনে যাই তাহলে দেখো ক নম্বরে বলছে পলিমারকরণ কাকে বলে। এটা 11 অধ্যায়ের। নিশাদলকে ঊর্ধ্বপাতিত পদার্থ কেন বলা হয়? দেখো বারবার দিচ্ছে, বারবার। এটা তুমি খুব ভালো মতো পড়ে ফেলবা, কিন্তু এটা কিন্তু বারবার আসতেছে। আবার দেখো 1 নং বিক্রিয়ায় কিভাবে জারণ এবং বিজারণ ঘটে তা ব্যাখ্যা করো। এটা 7ম অধ্যায়ের, এই অধ্যায়ের না। এবং দেখো ঘ নম্বরে এ ও বি গ্যাস দুইটির ব্যাপনের হার তুলনা করো। এ গ্যাস হচ্ছে হাইড্রোজেন, বি গ্যাস হচ্ছে অ্যামোনিয়া। এখন এই দুইটা তো তুমি অবশ্যই তুলনা করতে পারবা, অ্যান্ড কীভাবে লিখবা সেটা তো আমি শিখাইছি। সো এটা পারতে তোমার কোনো প্রবলেম হবে না, ইজি। এটা তুমি হোমওয়ার্ক বাসায় নিজে নিজে এটা করবা, খুবই কিন্তু ইজি এটা। আমরা যদি 9 নম্বর সৃজনশীলে দেখি, এখানে যে দুইটা বিক্রিয়া আছে এই দুইটা বিক্রিয়াও একটু মাথায় রাখবা। এখানে বিক্রিয়াটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সাথে তুমি যদি পানি দাও, H2O দাও, তাহলে কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয়। H2CO3কে বলে কার্বনিক অ্যাসিড। আবার সালফার ডাই অক্সাইডের সাথে তুমি যদি পানি দাও, তাহলে H2SO3 উৎপন্ন হবে। এটাকে বলা হয় সালফিউরাস অ্যাসিড। আর তুমি যদি SO3 এর সাথে পানি দাও, SO3, তাহলে উৎপন্ন হবে H2SO4। এটাকে বলা হবে সালফিউরিক অ্যাসিড। এখন এই বিক্রিয়া দুটির আলোকে এ হচ্ছে আমার কার্বন ডাই অক্সাইড এবং বি হচ্ছে আমার সালফার ডাই অক্সাইড। আমার ক নম্বরে বলছে তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে। এইটা এই চ্যাপ্টারের কোশ্চেন না। খ নম্বরে বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য ব্যাখ্যা করো। এইটাও এই চ্যাপ্টারের কোশ্চেন না। গ নম্বরে বলছে বি যৌগ থেকে কিভাবে নিরোধক অ্যাসিড তৈরি করা যায় সমীকরণ সহ লিখো। এইটাও এই চ্যাপ্টারের না। দেখো এই চ্যাপ্টার থেকে কিন্তু মিক্সও দিচ্ছে। সো এই 3টা কোশ্চেন আমরা যখন বাকি চ্যাপ্টারগুলো পড়বো তখন অবশ্যই কিন্তু শিখতে পারবো, এগুলো নিয়ে কোনো টেনশন নাই। ঘ নম্বরে বলছে এ ও বি গ্যাসের ব্যাপন হারের তুলনা করো। দেখো এ গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, বি গ্যাস হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এদের মধ্যে ব্যাপন হারের তোমাকে তুলনা করতে হবে। অ্যান্ড তুমি কিভাবে লিখবা সেটা তো তুমি খুব ভালো মতোই জানো, আমি তো তোমাকে খুব ভালো করেই শিখিয়েছি। তো এখানে অবশ্যই তুমি দেখতে পাবা যে আর অফ কার্বন ডাইঅক্সাইড গ্রেটার দেন আর অফ সালফার ডাই অক্সাইড, কারণ সালফার ডাই অক্সাইডের আণবিক ভর বেশি হবে। এটা তুমি গ্রাহামের ব্যাপন সূত্র অ্যাপ্লাই করে করবা, কারণ দুইটা গ্যাস বলছে। সো গ্রাহামের ব্যাপন সূত্র ব্যবহার করা খুবই সহজ এখানে। সো আর যেহেতু ঘ নম্বরে 4-এ 4 পেতে হলে ওইটা ব্যবহার করলে দেখবা তোমাকে 3 দেওয়ার সম্ভাবনা নেই, 4-এ 4ই দিচ্ছে। আমরা যদি নেক্সট সৃজনশীলে যাই, তাহলে এখানে দেখো দুইটা বিক্রিয়া আছে, এই দুইটা বিক্রিয়াও একটু মাথায় রাখবা। আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে হচ্ছে। দেখো কপার প্লাস H2SO4 গাঢ়, এটা যদি আমি দেই তাহলে দেখা যায় এই যে সালফেট কপারের সাথে যায়, কপার সালফেট হয়। কিন্তু এখানে তো H2 থাকার কথা, কিন্তু এখানে H2 না থেকে X আসতেছে, আবার পানি আসতেছে। এটা কেন? এর কারণ হচ্ছে আমি এখানে একটা গাঢ় দিছি। এইটা খেয়াল করছো কি? এখানে কিন্তু এটা গাঢ়, এজন্য দেখা যায় গাঢ় দেওয়ার জন্য পানি উৎপন্ন হয় এবং সাথে কি উৎপন্ন হয়? সালফার ডাই অক্সাইড। তাই এখানে X হবে সালফার ডাই অক্সাইড। এটা এই বিক্রিয়াটা তুমি একটু মাথায় রাখবা, সালফার ডাই অক্সাইড, এই যে এটা। আবার এইখানে দেখো এই যে 2 নম্বর বিক্রিয়া যেটা আছে সেটা হচ্ছে প্লাম্বাম নাইট্রেট কে আমি তাপ দিব, দিলে প্লাম্বাম অক্সাইড উৎপন্ন হবে। অ্যান্ড এইটাই বিক্রিয়ায়
সবসময় মনে রাখবা নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয় আর অক্সিজেন উৎপন্ন হয়। এগুলো বিক্রিয়ায় কি তোমার সমতা করতে হবে? যেহেতু তোমার এখানে প্রশ্নে সমতা রিলেটেড কিছু এখানে ঘ নাম্বারে লাগতেছে না, তাই তোমার আপাতত এখানে কোনো সমতা করা লাগতেছে না। তবে তুমি মাথায় রাখবা এইটাই বিক্রিয়ার ফরম্যাটটা একটু মাথায় রাখবা, এটা কিন্তু একটু মনে রাখতে হবে। এখানে প্লাম্বাম না দিয়ে ক্যালসিয়াম দিতে পারতো, যে ক্যালসিয়াম নাইট্রেট তাপ দিলে কি হবে, সেখানে দেখো একই জিনিস, এখানে শুধু ক্যালসিয়াম আসবে। কেমন? ক্যালসিয়াম অক্সাইড প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন। আশা করি জিনিসটা তুমি বুঝছো যে কিভাবে হচ্ছে। এই বিক্রিয়া দুইটা একটু মাথায় রাখবা। তোমাকে আমি যে কটা বিক্রিয়া দেখালাম এগুলো একটু মাথায় রাখবা, দেখবা এগুলোর মধ্যেই ঘুরে ফিরে তোমার বিক্রিয়া দিচ্ছে। এটা নিয়ে খুব একটা টেনশন করার কোনো দরকার নেই যে বিক্রিয়া যদি কমন না পড়ে। দেখা যাবে তুমি যখন পুরো বইটা একবার পড়বা তখন মোটামুটি দেখবা সবই পারতেছো, কোনো সমস্যা হচ্ছে না। আমরা এখন সৃজনশীলে যাই। ক নাম্বারে বলছে বশীকরণ কাকে বলে, এটা আমরা এই চ্যাপ্টারের না। খ নাম্বারে যেটা বলছে 3D এবং 4s অরবিটালের মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করে, এইটাও এই চ্যাপ্টারের না। আমরা যখন তৃতীয় চ্যাপ্টার পড়ব এটা খুব ভালো মতো শিখব। গ নাম্বারে যেটা বলছে সেটা হচ্ছে ষষ্ঠ চ্যাপ্টারের, অর্থাৎ এটা একটা ম্যাথ, সেটা আমরা খুব ভালো মতো পড়ব যখন আমরা ষষ্ঠ চ্যাপ্টার পড়ব। ঘ নাম্বারে বলছে এক্স এবং ওয়াই যৌগের মধ্যে কোনটির ব্যাপন দ্রুত ঘটে। এক্স হচ্ছে এখানে সালফার ডাইঅক্সাইড, ওয়াই হচ্ছে এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই দুইটার মধ্যে কোনটার ব্যাপন দ্রুত ঘটবে সেটা আমরা এখানে বের করতে বলছে। অবশ্যই এটা আমরা গ্রাহামের ব্যাপন সূত্র ইউজ করে করব, এবং কিভাবে লিখবে সেটা কিন্তু খুব ভালো মতো শিখাইছি। ঠিক ওইভাবেই তোমাকে লিখতে হবে, তাহলে দেখবা তুমি এখানে 4-এ 4 জেনারেট করতে পারতেছো। মোটামুটি 10টা সৃজনশীল তোমাকে আমার দেখানো হয়ে গেল। এই 10টা সৃজনশীল তোমার হচ্ছে কনফিডেন্স বুস্টার। এখন তুমি যদি ওই 3টা ভিডিওর কনসেপ্ট নিয়ে তুমি সৃজনশীল সলভ করতে বসো, দেখবা মোটামুটি সব সৃজনশীলই সলভ করতে পারতেছো। এখন যেগুলো মিক্স করে দিচ্ছে বিভিন্ন চ্যাপ্টারের সাথে, ওইটা তো তোমার যেগুলো অন্য চ্যাপ্টার থেকে দিচ্ছে ওগুলো তো আপাতত পারা লাগতেছে না, তাই না? তোমার শুধু সেগুলোই পারলেই হবে যেগুলো হচ্ছে তুমি এই চ্যাপ্টারে পড়ছো, এই চ্যাপ্টারের কনসেপ্টের সাথে মিল আছে, যেহেতু তুমি এই চ্যাপ্টারটা পড়তেছো। পরেরগুলো তো আমরা পরে অবশ্যই শিখব। তো এর মাধ্যমে আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ বলা চলে। আমরা এরপর তৃতীয় অধ্যায় শুরু করব। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।